বাংলাদেশ ফুটবল কি সত্যিই এগিয়ে যাচ্ছে নাকি কিছু অদৃশ্য বাধা এখনও টেনে ধরে রেখেছে দলটিকে পেছনের দিকে? মাঠে আমরা উন্নতির ঝলক দেখি, নতুন কিছু তরুণ মুখ আশা জাগায়, কিন্তু তারপরও যেন ফলাফল আসে না প্রত্যাশা মতো। প্রশ্নটা সবার মনে, সমস্যাটা কোথায়? আজকের এই ভিডিওতে আমরা এমন এক বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেক দিন ধরেই ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা চলছে। বলা হচ্ছে জাতীয় দলে এমন ৫ জন ফুটবলার রয়েছেন যারা ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পরও দলে জায়গা ধরে রেখেছেন। অনেকেই তাদের অচল বা সিন্ডিকেট প্লেয়ার বলেও আখ্যা দিচ্ছেন। তাহলে কারা এই ৫ জন, আর কেনই বা তাদের নিয়ে এত সমালোচনা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ ফুটবল একসময় যে জায়গায় ছিল এখন আর সেখানে নেই, এটা অস্বীকার করার উপায় নেই। তবে সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক পরিবর্তনও চোখে পড়ছে। নতুন প্রজন্মের ফুটবলাররা দলে এসে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। হামজা, সুমিত কিংবা জায়ানের মতো তরুণদের পারফরম্যান্সে ভবিষ্যতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু এই উন্নতির মাঝেও একটা বড় প্রশ্ন থেকেই যায়। যদি দলের সবসময় সেরা পারফর্মাররা সুযোগ না পায়, তাহলে উন্নতি কিভাবে টেকসই হবে? সমালোচকদের মতে জাতীয় দলে এমন কিছু খেলোয়াড় আছেন যারা বারবার ব্যর্থ হওয়ার পরও একাদশে সুযোগ পেয়ে যাচ্ছেন। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন গোলকিপার মিতুল মার্মা। অনেকের মতে গোলবারের নিচে তার পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে বেশ দুর্বল। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার ভুলের কারণে দলকে খেসারত দিতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এমন অবস্থায় অভিজ্ঞ এবং পরীক্ষিত গোলকিপারদের বাদ দিয়ে তাকে সুযোগ দেওয়া কতটা যৌক্তিক, সেই প্রশ্নই তুলছেন সমর্থকরা। ডিফেন্স লাইনে সাদ উদ্দিনকে ঘিরেও রয়েছে তীব্র সমালোচনা। অনেক ফুটবল প্রেমীর দাবি, ম্যাচের পর ম্যাচ খারাপ পারফরম্যান্স করার পরও তাকে একাদশে রাখা হচ্ছে। ডিফেন্স এমন একটি জায়গা যেখানে ছোট ভুলও বড় বিপদের কারণ হতে পারে, অথচ সেখানে ধারাবাহিকতা না থাকলেও সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই মনে করেন এখানে নতুন বা ভালো পারফর্ম করা খেলোয়াড়দের সুযোগ দিলে দল আরও শক্তিশালী হতে পারত। মিডফিল্ডে দুজন সোহেল রানার উপস্থিতিও বেশ আলোচনার জন্ম দিয়েছে। একজন সিনিয়র, অন্যজন জুনিয়র। সমালোচকদের মতে তাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলেও তারা প্রায় অটো চয়েস হয়ে গেছেন। ফলে অন্য যোগ্য মিডফিল্ডাররা যারা হয়তো ভালো ফর্মে আছেন তারা সুযোগ পাচ্ছেন না। এমনকি অভিজ্ঞ এবং প্রভাবশালী খেলোয়াড়দেরও বেঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে, যা অনেক সমর্থকের কাছে অবাক করার মতো বিষয়। আর ফরওয়ার্ড লাইনে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে তার প্রধান কাজ গোল করা বা গোলের সুযোগ তৈরি করা। কিন্তু সমালোচকদের দাবি, দীর্ঘদিন ধরে তার কাছ থেকে সেই প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যাচ্ছে না। তারপরও তিনি নিয়মিত একাদশে থাকছেন, যা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। অনেকেই বলছেন এই পজিশনে আরও কার্যকরী খেলোয়াড় থাকা সত্ত্বেও কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশি বংশোদ্ভূত অনেক প্রতিভাবান ফুটবলার দেশের বাইরে খেলছেন, যারা চাইলে জাতীয় দলে বড় অবদান রাখতে পারেন। কিন্তু তাদের অনেকেই এখনও যথাযথ সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে সেটি দেশের ফুটবলের জন্য একটি বড় ক্ষতি। কারণ প্রতিভা থাকা সত্ত্বেও যদি সুযোগ না মেলে, তাহলে দল কখনোই তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারবে না। সব মিলিয়ে বিষয়টি এখন শুধুই পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বড় বিতর্কে পরিণত হয়েছে। সিন্ডিকেট শব্দটি বারবার উঠে আসছে, যা ফুটবল প্রেমীদের মধ্যে হতাশা বাড়িয়ে দিচ্ছে। তারা চান জাতীয় দলে শুধুমাত্র পারফরম্যান্সের ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন হোক, কোনো প্রভাব বা পক্ষপাতিত্ব যেন না থাকে। তবে এটাও মনে রাখতে হবে, প্রতিটি খেলোয়াড়ই দেশের প্রতিনিধিত্ব করেন এবং তাদেরও উন্নতির সুযোগ থাকা উচিত। কিন্তু সেই সুযোগ যদি বারবার ব্যর্থতার পরও অব্যাহত থাকে আর অন্য যোগ্য খেলোয়াড়রা সুযোগ না পান, তাহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। শেষে আপনাদের কাছেই জানতে চাই, আপনাদের মতে এই ৫ জন ছাড়াও কি আরও কেউ আছেন যাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা উচিত, নাকি এই সমালোচনাগুলো অতিরঞ্জিত? আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ভাবছেন বাংলাদেশের ফুটবলের এই বিতর্কিত ইস্যু নিয়ে।